আমি আজ বেঙ্গলি 4th সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য রবীন্দ্রনাথের এক রাত্রি গল্প থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। আজকের প্রশ্নটি হচ্ছে, এক রাত্রি গল্পে আত্মকথনের ভঙ্গিটি গৃহীত হয়েছে কেন? এ বিষয়ে তোমার সুচিন্তিত অভিমত ব্যক্ত করো। স্টুডেন্ট, তোমরা আমার ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার এই ভিডিওগুলি দেখে যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওগুলিকে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে। ঠিক আছে, তো উত্তরটি আমি শুরু করছি। কথা সাহিত্যে কাহিনী উপস্থাপনার প্রধানত তিনটি রীতি প্রচলিত আছে, যেমন প্রথম পুরুষে কথন রীতি, উত্তম পুরুষে কথন রীতি, চেতনা প্রবাহ রীতি। স্টুডেন্ট, আমি আরও একটি কথা বলছি, এই এক রাত্রি গল্পটি পাঠ করার একটি ভিডিও আমার দেওয়া আছে, তোমরা যদি সেটি দেখে না থাকো তো ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা গল্পটির পাঠ শুনে নেবে। ঠিক আছে, কারণ গল্পটি না জানলে তোমরা গল্পের নোটগুলো ঠিকঠাক বুঝতে পারবে না। প্রথমে তোমাদের গল্পটি জানা দরকার, তাই তোমরা গল্পটির পাঠ শুনে নেবে। রবীন্দ্রনাথ তার গল্পগুচ্ছের গল্পগুলিতে প্রধানত প্রথম এবং দ্বিতীয় রীতিটি প্রয়োগ করেছেন। যেমন শাস্তি গল্পে তিনি প্রথম পুরুষে কাহিনী উপস্থাপন করেছেন, মেঘ ও রৌদ্র গল্পেও কথক স্বয়ং রবীন্দ্রনাথ, কিন্তু হৈমন্তী, কঙ্কাল, এক রাত্রি প্রভৃতি গল্পে লেখক রয়েছেন নেপথ্যে আর গল্প উপস্থাপনার দায়িত্ব গ্রহণ করেছে গল্পের মূল চরিত্রটি। এই আত্মকথন রীতি প্রথম পুরুষে বর্ণিত পরোক্ষ রীতির চাইতে অনেক বেশি জীবন্ত। স্বভাবতই এই রীতিটি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। এক রাত্রি গল্পে আত্মকথন রীতি প্রয়োগের প্রধান কারণগুলি হল, গল্পটি প্রধানত স্বীকারোক্তিমূলক। একজন অনুতপ্ত, বিষণ্ণ, নিঃসঙ্গ মানুষ তার ব্যর্থ জীবনের অকপট স্বীকারোক্তি উপস্থাপন করেছে এখানে। 2 নম্বর, গল্পটি বহুলাংশে লিরিকধর্মী। যেহেতু লিরিকের মর্মে থাকে কবির অথবা কোনো ব্যক্তি চরিত্রের একান্ত মন্ময় অনুভূতি, সেহেতু তা সহজেই মরমী পাঠকের অন্তরে সঞ্চারিত হয়। তাই অধিকাংশ গীতিকবিতার মতোই এই গল্পটিও উত্তম পুরুষে বর্ণিত হয়েছে। 3 নম্বর, গল্পটি কর্মপ্রধান বা সংঘাত প্রধান নয়, বরং ভাবপ্রধান এবং অনুভূতি প্রধান। এই কারণে একটি চরিত্রের সাবজেক্টিভ অনুভূতিকে যথাযথভাবে উপস্থাপন করার জন্য এই আত্মকথন রীতি আবশ্যক ছিল। গল্পের উচ্চাকাঙ্ক্ষী নায়ক কৈশোরে বাল্যপ্রেমিকা সুরবালাকে উপেক্ষা করে গ্রাম থেকে কলকাতা মহানগরীতে উপনীত হয়েছিল। তার প্রাথমিক উদ্দেশ্য ছিল নাজির বা সেরেস্তাদার হওয়া, কিন্তু তখন সমস্ত দেশে স্বাধীনতা সংগ্রামের আবেগ ছড়িয়ে পড়েছিল। সেই আবেগে আক্রান্ত হয়ে নায়ক নিজেও গরিবল্ডি বা মার্সিনির মতো প্রখ্যাত দেশনেতা হওয়ার মতো স্বপ্ন দেখে। সেই সময় উপেক্ষিতা সুরবালার বিবাহ হয়ে যায় সরকারি উকিল রামলোচন বাবুর সঙ্গে। সেই সময় গল্পের কথক পতিত ভারতবর্ষের জন্য চাঁদা আদায় কার্যে ব্যস্ত ছিল, তাই সুরবালার বিবাহ সংবাদকে তার কাছে নিতান্ত তুচ্ছ বলে মনে হয়েছিল। কিন্তু পিতার মৃত্যুর পর বিধবা মা এবং বোনদের ভরণপোষণের জন্য তাকে কলেজ এবং রাজনীতি পরিত্যাগ করে নোয়াখালী অঞ্চলের এক অখ্যাত গ্রামে একটি ভাঙ্গা স্কুলের সেকেন্ড মাস্টারের চাকরি গ্রহণ করতে হয়। তখন তার সমস্ত জীবনের স্বপ্ন ব্যর্থ হয়ে গেছে।
বড় চাকরি কিংবা বড় দেশনেতা হবার স্বপ্ন যখন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, তখন ছাত্রদের বিপ্লবের মন্ত্রে দীক্ষা দিয়ে সে নিজের আকাঙ্ক্ষাকে পূর্ণ করার একটা শেষ চেষ্টা করেছিল। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষের কঠোর নিষেধাজ্ঞায় সেই চেষ্টাও ব্যর্থ হয়ে যায়। সেই নিঃসঙ্গ দিনগুলিতে গল্পের নায়কের মনে ভেসে আসে হারিয়ে যাওয়া অতীতের স্মৃতি, বাল্য প্রেমিকা সুরবালার স্মৃতি। ক্রমশ সে বিবেক দংশনে আক্রান্ত হয়। তার মনে হয় মাতা এবং ভগ্নীর প্রতি কর্তব্য পালনে সে যতখানি সচেষ্ট হয়েছে, সুরবালার প্রতি কর্তব্য পালনে সে ততখানি উদাসীন ছিল। ঘটনাচক্রে তার বাসার অদূরেই সুরবালা ও তার স্বামী রামলোচন বাবু বাস করে। তীব্র ও গোপন আকর্ষণে সে রামলোচন বাবুর সঙ্গে সাক্ষাতের অছিলায় তাদের বাড়িতে গিয়ে সুরবালার সাক্ষাৎ পায়নি। কেবল অন্তঃপুর থেকে ভেসে আসে চুরির টুংটাং, শাড়ির খসখস শব্দ এবং অদৃশ্য দুটি পায়ের মৃদু শব্দ শুনে তাকে ফিরে আসতে হয়েছে। সেই অনুভূতির কথা উপস্থাপন করতে গিয়ে গল্পের নায়ক বলেছে, মনের ভিতরে কে বলিল, তখন যাহাকে ইচ্ছা করিলেই পাইতে পারিতে, এখন মাথা খুঁড়িয়া মরিলেও তাহাকে একবার চক্ষে দেখিবার অধিকারটুকুও পাইবে না। এইসব ব্যক্তিগত অনুভূতির কথা কোনো দ্বিতীয় ব্যক্তিকে অকপটে ব্যক্ত করা যায় না, কেবল অনুভব করা যায়। আর সেই অনুভবের কথা ব্যক্ত করার জন্যই এখানে উত্তম পুরুষে কথন রীতি প্রয়োগ করা হয়েছে। পূর্বে বলা হয়েছে, একরাত্রি গল্পটি কর্মপ্রধান বা সংঘাত প্রধান নয়, এটি ভাবপ্রধান রচনা। একজন মানুষের অনুশোচনা, অনুতাপ, দীর্ঘশ্বাস, আবেগ এবং ভাবনার কথা এখানে বড় হয়ে উঠেছে। একরাত্রি গল্পে কাহিনী নিতান্তই সামান্য। সেই কাহিনীর রূপরেখা তৈরি হয়েছে স্মৃতিচারণা এবং নায়কের আত্মবিশ্লেষণের মধ্য দিয়ে। এই আত্মসমীক্ষা, আত্ম অনুশোচনা এবং বিবেক দংশনের জন্য উপযুক্ত রীতি হল এই আত্মকথন রীতি। বাসি কবিতার নায়কের মতোই একরাত্রি গল্পের নায়কও ভেবেছে অতীতের উপেক্ষিতা প্রেমিকার কথা। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বাসি কবিতার নায়ক হরিপদের মতোই একরাত্রি গল্পের নায়কও বাস্তবের শূন্যতার মধ্যে এক পরম ঐশ্বর্যময় পূর্ণতার অনুভবে প্রসন্নতা বোধ করেছে। এক দুর্যোগময় রাত্রিতে আকস্মিক বন্যার হাত থেকে পরিত্রাণ লাভের প্রত্যাশায় বিপন্ন সুরবালা এবং এই গল্পের আবেগপ্রবণ নায়ক একটা উঁচু বাঁধের উপরে অস্পষ্ট অন্ধকারে পাশাপাশি দাঁড়িয়ে থাকে। দীর্ঘকাল পর উভয়ের মধ্যে আপৎকালীন সাক্ষাৎ ঘটলেও তাদের মধ্যে কোনো বাক বিনিময় হয়নি। নীরবতাই এখানে ভাষা। দুর্যোগময়ী প্রকৃতি এখানে দুটি বিরোধী মানবাত্মাকে ক্ষণকালের জন্য পরস্পরের পাশাপাশি দাঁড়াবার অবকাশ দান করেছে। এই একটিমাত্র রাত্রির নীরব সাক্ষাৎকার নায়কের জীবনে অনন্ত রাত্রির ব্যঞ্জনা নিয়ে এসেছে। এটা ততটা রিয়েলিটি নয় যতটা ইমাজিনেশন। এই ইমাজিনেশনকে জীবন্ত ও সাকার করে তোলার জন্য এখানে আত্মকথন রীতির প্রয়োজন ছিল। লেখকের নিজের মুখের পরোক্ষ বর্ণনা এই গল্পটিকে এতখানি ভাবপ্রধান করে তুলতে পারত না। নায়কের সেই আবেগময় ও ভাবপ্রধান উপলব্ধিগুলি এই গল্পে কিভাবে ব্যক্ত হয়েছে তার কিছু দৃষ্টান্ত। কোটেশন: সুরবালা আমার কি না হইতে পারিত, আমার সবচেয়ে অন্তরঙ্গ
আমার সবচেয়ে নিকটবর্তী, আমার জীবনের সমস্ত সুখ দুঃখ ভাগিনী হইতে পারিত। সে আজ এত দূর, এত পর। আজ তাহাকে দেখা নিষেধ, তাহার সঙ্গে কথা কওয়া দোষ, তাহার বিষয়ে চিন্তা করা পাপ। পরের কোটেশন, তোমার মতো লোক সুরবালার স্বামীটি হইয়া বুড়া বয়স পর্যন্ত বেশ সুখে থাকিতে পারিত। তুমি কিনা হইতে গেলে গারিবাল্ডি এবং হইলে শেষে একটি পাড়াগে স্কুলের সেকেন্ড মাস্টার। এ নাম্বার কোটেশন, কেবল দুইজনে অন্ধকারের দিকে চাহিয়া রহিলাম। পদতলে গাঢ় কৃষ্ণবর্ণ উন্মত্ত মৃত্যুস্রোত গর্জন করিয়া ছুটিয়া চলিল। 4 নাম্বার কোটেশন, আজ সমস্ত বিশ্ব সংসার ছাড়িয়া সুরবালা আমার কাছে আসিয়া দাঁড়াইয়াছে। আজ আমি ছাড়া সুরবালার আর কেহ নাই। 5 নাম্বার কোটেশন, আমি এই এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি। 6 নাম্বার কোটেশন, আমার পরমায়ুর সমস্ত দিনরাত্রির মধ্যে সেই একটিমাত্র রাত্রি আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা। এইসব অন্তরঙ্গ ও মন্ময় ভাবনাগুলি মরমী পাঠকের হৃদয়ে যত সহজে রেখাপাত করে, তা প্রথম পুরুষের পরোক্ষ বর্ণনায় কোনো মতেই সম্ভব হতো না। আর এইসব কারণেই এই চিন্তন প্রধান, ভাব প্রধান, স্মৃতিরোমন্থনমূলক গল্পটি উত্তম পুরুষে বর্ণিত হয়েছে। এজন্য চরিত্রের নিজের সঙ্গে নিজের কথা বলা, নিজের আবেগ ও কল্পনা দিয়ে সামান্যকে অসামান্য করে তোলার চেষ্টা, সামান্য প্রাপ্তিকে পরিপূর্ণ প্রাপ্তিরূপে কল্পনা করার স্বাধীনতা, ব্যর্থ ও স্বেচ্ছাবন্দী মানুষের এক মনোরম বন্ধন মুক্তির গল্প হিসাবে এক রাত্রি তাই চমৎকার শিল্প সার্থকতা লাভ করেছে। স্টুডেন্ট, নোটটি এখানে শেষ হলো। তো এরপরে আমি তোমাদের আরো অন্য বিষয়ের নোট নিয়ে উপস্থিত হব। আজ এখানেই রাখছি। ধন্যবাদ, সবাই ভালো থেকো।